হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি। সাথে আছি আমি মোহাম্মদ মিনারুল ইসলাম। আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট অথবা এইচএসসি পরীক্ষার্থী, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের আলোচনায় থাকছে স্পেশাল ইউজ অফ ফ্রেজ। এমনিতেই এই আইটেমটি অত্যন্ত সহজ, তো আজকের এই আলোচনার মাধ্যমে স্পেশাল ইউজ অফ ফ্রেজের যে টেনশন সেটি সারা জীবনের জন্য মাথা থেকে চলে যাবে। শুধু তাই নয়, স্পেশাল ইউজ অফ ফ্রেজে পূর্ণ নম্বর পেতে আজকের এই ভিডিওটি যথেষ্ট। তবে প্রত্যেকটি কথা মনোযোগ সহকারে শুনতে হবে, কারণ স্পেশাল ইউজ অফ ফ্রেজের প্রত্যেকটি কথার সাথে রিলেটেড। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আলোচনায়। তো ডিয়ার্স, ভিডিওটি শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে একেবারে নতুন, তারা অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। একটু খেয়াল করুন, আমরা প্রথমে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে উড রেদার এবং হ্যাড রেদার। উড রেদার এবং হ্যাড রেদার একটু ভালো করে আজকে বুঝবেন। প্রত্যেকটি কথা কিন্তু প্রত্যেকটি কথার সাথে রিলেটেড। এবং তো যারা বাংলা করতে পারেন না, অনেকেই আছেন যারা ইন্টারমিডিয়েটে পড়েন কিন্তু ঠিকমতো বাংলা করতে পারেন না, তাদের জন্য আজকে স্পেশাল কিছু বিষয় আছে। আপনি বাংলা না জেনেও কিন্তু স্পেশাল ইউজ অফ ফ্রেজ করতে পারবেন, অনায়াসে করতে পারবেন। কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং প্রত্যেকটি কথা মনোযোগ সহকারে শুনতে হবে এবং সেভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। একটু খেয়াল করবেন, আমরা দুইটা নিয়ম আলোচনা করব সবসময়। প্রত্যেকটা ব্যাপারে আমরা দুইটি বিষয় আলোচনা করব। একটি হচ্ছে এর মূল নিয়মটা কী এবং এর শর্টকাট নিয়মটা কী। মূল নিয়মের পাশাপাশি শর্টকাট নিয়মে থাকবে, সুতরাং প্রত্যেকটি কথা একটু মনোযোগ সহকারে শুনবেন। উড রেদার এবং হ্যাড রেদার এটা কখন ব্যবহার হয়, এর মূল নিয়মটা কী? মূল নিয়মটা হচ্ছে কর্তার সামনে দুইটি কাজ আছে, একটি কাজ কঠিন এবং একটি কাজ লজ্জাজনক। কর্তা কঠিন কাজটা করবে কিন্তু লজ্জাজনক কাজটি করবে না, এরকম যদি সেন্স প্রকাশ করে, এরকম যদি মনের মনোভাব প্রকাশ পায়, তাহলে সেই ক্ষেত্রে উড রেদার এবং হ্যাড রেদার ব্যবহার হবে। আবার বলি, কর্তার সামনে দুটি কাজ, একটি কঠিন এবং একটি লজ্জাজনক। কর্তা কঠিন কাজটি করবে কিন্তু লজ্জাজনক কাজটি করবে না, এরকম সেন্স বা অনুভূতি যদি প্রকাশ পায়, সেই ক্ষেত্রে কেবল উড রেদার এবং হ্যাড রেদার ব্যবহার হবে। একটি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন, খেয়াল করেন। যেমন হি ড্যাশ ডাই দেন বেগ। তাহলে এখানে কাজ আছে দুইটি, কয়টি? একটা আছে ডাই আর একটা হচ্ছে বেগ, দুইটি কাজ। এখানে দুইটি কাজের মধ্যে ভিক্ষা করা কাজটি নিঃসন্দেহে লজ্জাজনক কাজ এবং ডাই মৃত্যুবরণ করা এই কাজটি নিঃসন্দেহে কঠিন কাজ, কারণ এই সুন্দর পৃথিবী ছেড়ে কেউই মৃত্যুবরণ করতে চায় না। এই সুন্দর পৃথিবীতে আরও একটা দিন বেঁচে থাকতে চাই, কিন্তু কর্তা হয়তো এইটাকেই বেছে নেবে, কঠিন কাজটাকেই বেছে নেবে, কিন্তু এই লজ্জাজনক কাজটি করবে না। এরকম যদি বোঝাই তাহলে উড রেদার অথবা হ্যাড রেদার ব্যবহার হবে। আপনি উড রেদার অথবা হ্যাড রেদার বসাতে পারবেন। প্রশ্ন হচ্ছে কোনটা বসাবেন? যেটা বক্সের মধ্যে দেওয়া থাকবে সেটাই বসাবেন। যদি উড রেদার বসানো থাকে তাহলে উড রেদার ব্যবহার করবেন, আর যদি হ্যাড রেদার থাকে তাহলে হ্যাড রেদার ব্যবহার করবেন। আরেকটি উদাহরণ দেখেন, দি ম্যান ড্যাশ স্ট্রেব দেন টেক এ ব্রাইব। একটু খেয়াল করবেন, তাহলে স্টেপ না খেয়ে থাকা নিঃসন্দেহে কঠিন কাজ এবং ঘুষ নেওয়া এটা একটি লজ্জাজনক কাজ। তাহলে কর্তা না খেয়ে থাকবে, উপোস থাকবে, তারপরেও এই খারাপ কাজটি করবে না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? উড রেদার অথবা হ্যাড রেদার ব্যবহার করবেন। যেটা বক্সে দেওয়া থাকবে সেটা ব্যবহার করবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমি বাংলা করতে পারি না, আমি যদি এইটার বাংলা না জানি, এইটার বাংলা না জানি, তাহলে আমি কিভাবে করব? যদি বাংলা না জানান তাও কোনো সমস্যা নেই। বাংলা যদি না জানেন তাহলে খেয়াল রাখবেন এই সেন্টেন্সের মধ্যে একটি দেন থাকবে, THAN। যদি দেখেন কোনো সেন্টেন্সের মধ্যে দেন আছে, তাহলে নিঃসন্দেহে বক্সের মধ্যে থেকে উড রেদার অথবা হ্যাড রেদার যেখানে পাবেন খুঁজে নিয়ে এসে বসে দেবেন, তাহলে হয়ে যাবে। কি থাকবে?
দেন থাকবে, ভালো করে মাথায় রাখবেন। যদি আপনি মূল নিয়ম না জানেন বা মূল নিয়ম মনে না থাকে অথবা বাংলা করতে না পারেন, তাহলে দেখবেন ওই সেন্টেন্সের মধ্যে কী আছে, দেন আছে। যদি দেন থাকে তাহলে আর টেনশন নেই, কোনো সন্দেহ নেই। কী করবেন, উড রেদার এবং হ্যাড রেদার এই দুটির মধ্যে একটি বসিয়ে দেবেন। ক্লিয়ার? এখন এই দেন আরেকটি সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়, অর্থাৎ আরও একটি নিয়মের ক্ষেত্রে ব্যবহার হয়। নিয়মটাকে একটু খেয়াল করবেন। সেটি হচ্ছে নো সুনারের ক্ষেত্রে। নো সুনার হ্যাডের ক্ষেত্রেও কিন্তু দেন ব্যবহার হয়। কেমনে একটু খেয়াল করুন। যেমন ড্যাশ উই অ্যারাইভড অ্যাট দি স্টেশন, দেন দি ট্রেন লেফট। তাহলে এখানে কিন্তু দেন আছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আপনি একটু আগে বলেন যে দেন থাকলে কি হয়, উড রেদার হয়, কিন্তু এই সেন্টেন্সটাতে তো দেন আছে, এই সেন্টেন্সেও দেন আছে। হ্যাঁ, এই সেন্টেন্সে দেন থাকলে এক্ষেত্রে হবে নো সুনার হ্যাড। নো সুনার হ্যাড। এখন প্রশ্ন হচ্ছে আমরা বুঝবো কী করে যে দেন থাকলে কখন নো সুনার হ্যাড ব্যবহার করব আর দেন থাকলে কখন উড রেদার বা হ্যাড রেদার ব্যবহার করব। শর্তটি হচ্ছে, যদি দেখেন যে কোনো সেন্টেন্সের মধ্যে দেন আছে এবং গ্যাপটি আছে সাবজেক্টের পরে, গ্যাপটি কোথায় থাকবে, সাবজেক্টের পরে, আর দেন থাকা সত্ত্বেও যদি গ্যাপটি একদম সেন্টেন্সের শুরুতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে নো সুনার হ্যাড ব্যবহার হবে। ক্লিয়ার? তাহলে উড রেদার কখন ব্যবহার হয় সেটা আমরা ক্লিয়ার হলাম, এবং নো সুনার হ্যাড কখন ব্যবহার হবে সেটাও ক্লিয়ার হলাম। তবে এখন প্রশ্ন হচ্ছে নো সুনার হ্যাডের মূল ব্যবহারটা কি। আমরা তো শর্টকাটটা বুঝে নিলাম যে দেন থাকার পরেও যদি সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকে তাহলে আমরা নো সুনার হ্যাড ব্যবহার করব। এটা হচ্ছে শর্টকাট নিয়ম। কিন্তু এর মূল নিয়মটা কি? মূল নিয়মটি হচ্ছে একটি ঘটনা ঘটতে না ঘটতে যদি আরেকটা ঘটনা ঘটে, তাহলে সেই ক্ষেত্রে নো সুনার হ্যাড ব্যবহার হয়। যেমন আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি ছেড়ে দিল, আমরা কলেজে পৌঁছাতে না পৌঁছাতেই বৃষ্টি শুরু হয়ে গেল, আমরা ক্লাসে ঢুকতে না ঢুকতেই টিচার চলে আসলেন, বা চোরটি ধরতে না ধরতেই পালিয়ে গেল, এরকম সে বসতে না বসতেই শুয়ে পড়লো, এরকম একটি ঘটনা ঘটতে না ঘটতেই যদি আরও একটি ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে নো সুনার হ্যাড ব্যবহার হবে। এই ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকবে এবং ওই সেন্টেন্সে দেন থাকবে। ক্লিয়ার? একই রকমভাবে যদি এখানে দেনের পরিবর্তে হোয়েন থাকে, আমি আগেই বলেছি ভিডিওটি একদম মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ একটা জিনিস একটি বিষয় আরেকটি বিষয়ের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত, শুধু একটু একটু চেঞ্জ করলেই ওইটার স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করুন, যদি এখানে দেন না থেকে কি থাকে, হোয়েন থাকে এবং সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকে, তাহলে সেই ক্ষেত্রে হবে স্কার্সলি, বেয়ারলি অথবা হার্ডলি হ্যাড। হার্ডলি হ্যাড, একটু মনোযোগ সহকারে দেখবেন। একই রকম সেন্টেন্স, নো সুনারে যেভাবে গ্যাপ থাকে এখানে দেন থাকে এবং সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকে, তাহলে আমরা কি করব, নো সুনার হ্যাড। আর যদি দেনের জায়গাতে দেন না থেকে হোয়েন থাকে, তাহলে আমরা শুরুতে ব্যবহার করব স্কার্সলি হ্যাড, বেয়ারলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড। স্কার্সলি হ্যাড, বেয়ারলি হ্যাড, হার্ডলি হ্যাড এর অর্থ এবং নো সুনার হ্যাডের অর্থ একই। অর্থাৎ একটি ঘটনা ঘটতে না ঘটতেই যদি আরেকটি ঘটনা ঘটে, তাহলে সেক্ষেত্রে স্কার্সলি, বেয়ারলি অথবা হার্ডলি হ্যাড হয়, অথবা নো সুনার হ্যাড হয়। পার্থক্য হচ্ছে দেনের ক্ষেত্রে নো সুনার হ্যাড হবে এবং হোয়েনের ক্ষেত্রে স্কার্সলি, বেয়ারলি, হার্ডলি হ্যাড হবে। তাহলে আমরা ইতোমধ্যে শিখে ফেললাম উড রেদার, হ্যাড রেদার, নো সুনার হ্যাড এবং স্কার্সলি, বেয়ারলি, হার্ডলি হ্যাড। আশা করছি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। এবারে হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, মাস্ট। আরেকটি হচ্ছে উড বেটার এবং হ্যাড বেটার। প্রথমে এটা, আমাদের দুই ধরনের কাজ আছে। আমরা আমাদের বাস্তব জীবনে যে কাজগুলো করে থাকি সেই কাজগুলো দুই রকম। একটি হচ্ছে ম্যান্ডেটরি, বাধ্যতামূলক, করতেই হবে। যদি কোনো কাজ আপনাকে করতেই হয়, অর্থাৎ কর্তাকে কোনো কাজ করতেই হবে একদম বাধ্যতামূলক, সেক্ষেত্রে হ্যাভ টু, হ্যাজ টু অথবা মাস্ট ব্যবহার করতে হবে। আর একটি হচ্ছে কোনো কাজ করলেও চলে, না করলেও চলে, কিন্তু করলে ভালো হয়, অর্থাৎ কোনো কাজ করলে বরং ভালো,
কিন্তু না করলে খুব একটা সমস্যা নেই, কিন্তু করলে ভালো হয়। এরকম ক্ষেত্রে উড বেটার অথবা হ্যাড বেটার হবে। একটু খেয়াল করুন, আমরা সেন্টেন্সটি লিখেছি দি লাস্ট ডেট অফ পেইং ইলেকট্রিসিটি বিল ইজ 7th November, ইউ ড্যাশ পে দি বিল উইথিন দি ডেট। আরও একটি সেন্টেন্স লিখেছি, ইউ লুক টায়ার্ড, ইউ ড্যাশ টেক রেস্ট। এখন এই দুটি সেন্টেন্সের মধ্যে একটু কম্পেয়ার করি যে কোনটা আমার বাধ্যতামূলক এবং কোনটা বাধ্যতামূলক নয়। এখানে লেখা আছে দ্য লাস্ট ডেট অফ পেইং ইলেকট্রিসিটি বিল ইজ 7th November, ইউ ড্যাশ পে দি বিল উইথিন দি ডেট। এটা নিঃসন্দেহে বাধ্যতামূলক। কেন বাধ্যতামূলক? এই ইলেকট্রিসিটি বিলটি আপনাকে নির্ধারিত সময়ের মধ্যে না দিলে আপনার জরিমানা হয়ে যাবে। আর আপনাকে দ্বিতীয় সেন্টেন্সে হচ্ছে আপনাকে ক্লান্ত মনে হচ্ছে, আপনি চাইলে রেস্ট নিতেও পারেন, রেস্ট না নিতেও পারেন, তবে রেস্ট নেওয়া আপনার জন্য বরং ভালো। তাহলে উপরেরটি হচ্ছে বাধ্যতামূলক আর নিচেরটি হচ্ছে বাধ্যতামূলক নয়, আপনি চাইলে এই কাজটি করতে পারেন। সেই ক্ষেত্রে উপরের ক্ষেত্রে হ্যাভ টু, হ্যাজ টু অথবা মাস্ট ব্যবহার করবেন, যেটি উপরে বক্সে দেওয়া থাকবে সেটি ব্যবহার করবেন হ্যাভ টু। আর নিচের ক্ষেত্রে উড বেটার অথবা হ্যাড বেটার, এই দুটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করবেন, যেটা বক্সের মধ্যে দেওয়া থাকবে সেটি ব্যবহার করবেন, উড বেটার অথবা হ্যাড বেটার। তাহলে নিয়মটা ক্লিয়ার। একটা জিনিস মনে রাখবেন, গ্যাপটি অবশ্যই সাবজেক্টের পরে থাকবে এবং গ্যাপের পরে একটি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। এই নোটটা মনে রাখতে পারেন যে গ্যাপটি থাকবে সাবজেক্টের পরে এবং গ্যাপের পরে একটি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। এরকম যদি হয় তাহলে অবশ্যই সেখানে হ্যাভ টু, হ্যাজ টু এবং মাস্ট, এছাড়া উড বেটার এবং হ্যাড বেটার বসবে। যদি কাজটি বাধ্যতামূলক হয় তাহলে হ্যাভ টু, হ্যাজ টু এবং মাস্ট বসবে, আর যদি বাধ্যতামূলক না হয় তাহলে উড বেটার এবং হ্যাড বেটার হবে। ক্লিয়ার? এবারে আসুন, উড ইউ মাইন্ড। এবারে আসুন উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড আমরা কখন ব্যবহার করব? কর্তা ভদ্রতার সহিত কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নিতে চাই। মেইনলি যে ব্যাপারটি সেটি হচ্ছে আমরা কাউকে হুকুম করতে চাইলে, অর্ডার করলে নিশ্চয়ই সে আমাদের বয়সে ছোট হতে হবে, মানে জুনিয়র হতে হবে, অথবা মানে অথরিটির দিক থেকে একটু আপ লেভেলে থাকলে কাউকে অর্ডার করা যায়। কিন্তু আমি যদি ছোট হই অথবা আমার পজিশন যদি কারোর থেকে নিচু হয় তাহলে আমি তো আমার সিনিয়রদেরকে হুকুম করতে বা অর্ডার করতে পারবো না। কিন্তু কোনো কারণে তাকে দিয়ে আমাকে কাজটি করাতে হবে, তাহলে তাকে আমাদেরকে কী করতে হবে? একটু ভদ্রভাবে বলতে হবে। ভদ্রভাবে কেমন? এই উড ইউ মাইন্ড ব্যবহার করতে হয়। যেমন আমরা যদি একটি উদাহরণ লিখি এরকম, ড্যাশ ক্লোজিং দি ডোর, ক্লোজিং দি ডোর। ধরুন আপনার থেকে কেউ বয়সে বড় অথবা আপনার থেকে পজিশনে কেউ বড়, তাকে আপনি অর্ডার করবেন যে দরজাটি বন্ধ করে দেন। এটা তো আপনি বলতে পারেন না, যেহেতু আপনি ছোট, কাউকে অর্ডার করতে পারেন না, কিন্তু তাকে দিয়ে এই কাজটা আপনাকে করাতে হবে। এরকম সেন্স হলে তখন উড ইউ মাইন্ড ব্যবহার করতে হয়। তাহলে আমরা এখানে বলতে পারি উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড ক্লোজিং দি ডোর, এর অর্থ হচ্ছে দরজাটি বন্ধ করবেন কি, মানে আপনি তাকে তার উপরে ছেড়ে দিলেন যে সে চাইলে দরজাটি বন্ধ করে দিতে পারে, অর্থাৎ দরজাটি বন্ধ করবেন কি, এরকম। ক্লিয়ার? যদি আপনি এই বাংলাটা না বুঝতে পারেন তাহলে আপনার জন্য একটা শর্টকাট বুদ্ধি আছে। শর্টকাটটা হচ্ছে গ্যাপের পরে দেখবেন আইনজি যুক্ত ভার্ব আছে। গ্যাপের পরে কি থাকবে? আইনজি যুক্ত ভার্ব থাকবে এবং গ্যাপের শেষে মানে সেন্টেন্সের শেষে একটি জিজ্ঞাসা চিহ্ন থাকবে। এবার ক্লিয়ার? তাহলে আমরা এভাবে নিয়মটি মনে রাখতে পারি, কর্তা ভদ্রতার সহিত কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নিতে চাই, এরকম বোঝালে উড ইউ মাইন্ড ব্যবহার হয়। শর্টকাটটি হচ্ছে গ্যাপের পরে আইনজি যুক্ত ভার্ব থাকবে। ক্লিয়ার? এবং গ্যাপে সেন্টেন্সের শেষে একটি জিজ্ঞাসা চিহ্ন থাকবে। আরেকটি বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই উড ইউ মাইন্ডের পরিবর্তে হোয়াটস ইট লাইক ব্যবহার করতে পারেন। হোয়াটস ইট লাইক, আপনি চাইলে উড ইউ মাইন্ড এবং হোয়াটস ইট লাইক এই দুটি ব্যবহার করতে পারবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কোনটি ব্যবহার করব, কখন কোনটি ব্যবহার করব? যে কোনো সময় যে কোনোটি ব্যবহার করতে পারবেন। দুটি সেন্সই একই সেন্স প্রকাশ করে। দুটো গ্যাপই প্রথমে থাকবে এবং দুটো গ্যাপের পরেই আইনযুক্ত ভার্ব থাকবে এবং লাস্টে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। কর্তা ভদ্রতার সহিত কাউকে দিয়ে কোনো কিছু করে নিতে চাইলে সেই ক্ষেত্রে উড ইউ মাইন্ড এবং হোয়াটস ইট লাইক ব্যবহার হবে। আশা করছি ক্লিয়ার। এবারে আসুন লেট অ্যালোন। খুব সহজ একটি নিয়ম। কর্তা ছোট কাজ করতে পারে না কিন্তু বড় কাজ করার আশা করে বা বড় কাজ করার চিন্তা ভাবনা করে, এরকম যদি বোঝায় তাহলে তখন লেট অ্যালোন ব্যবহার হয়। একটি উদাহরণ দেখেন, বুঝবেন। যেমন
হি ক্যান নট, আমরা একটা সেন্টেন্স লিখলাম, হি ক্যান নট বাই এ বাইসাইকেল ড্যাশ মোটরসাইকেল। সে বাইসাইকেল কিনতে পারে না, আবার মোটরসাইকেল করার চিন্তা করে, মোটরসাইকেল করার ভাব নেই। সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি, লেট অ্যালোন। নিয়মটি মাথায় রাখবেন যে কর্তা ছোট কাজ করতে পারে না, একদম সোজা বাংলায় বলছি, কর্তা ছোট কাজ করতে পারে না অথচ বড় কাজ করার চিন্তা করে, এরকম বোঝালে লেট অ্যালোন ব্যবহার হয়। যেমন হি ক্যান নট পাস ইন দ্য এক্সাম লেট অ্যালোন গেট জিপিএ 5, অর্থাৎ সে পাসই করতে পারে না পরীক্ষাতে, আবার জিপিএ 5 পাওয়ার চিন্তা করে। একটি হচ্ছে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, আর একটি হচ্ছে হোয়াটস ডট ডট লাইক। এটা নিয়ে অনেকেরই একটি কনফিউজ হয়, সেটি হচ্ছে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক এবং হোয়াটস ডট ডট লাইক। এই দুটি গ্যাপ, একটি সেন্টেন্সের মধ্যে দুই জায়গায় গ্যাপ থাকবে এবং দুটো সেন্টেন্স দেখতে প্রায় কাছাকাছি একই রকম। অনেকেই এই ব্যাপারটা নিয়ে কনফিউজড আছে যে কখন কোনটা ব্যবহার করবেন। তার আগে বলে নিই, কোনো কিছু কোনো কিছুর মতো দেখতে, কোনো কিছু কোনো কিছুর মতো অথবা কোনো কিছু কোনো কিছুর মতো দেখতে, এরকম সেন্স যদি প্রকাশ পায় সেক্ষেত্রে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক হবে অথবা হোয়াটস ডট ডট লাইক হবে। প্রশ্ন হচ্ছে কখন কোনটা ব্যবহার করবেন। যে জিনিসটি দেখা যায়, চোখ দিয়ে দেখা যায়, এরকম যদি বোঝাই তাহলে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক হবে, যেটি দেখা যায়। আর যেটি দেখা যায় না সেই ক্ষেত্রে হোয়াটস ডট ডট লাইক হবে। আপনি এইভাবেও আলাদা করতে পারবেন যে কোনো কিছু কোনো কিছুর মতো দেখতে বোঝালে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক হবে, আর কোনো কিছু কোনো কিছুর মতো গুণে দেখা যায় না সেই ক্ষেত্রে হবে হোয়াটস ডট ডট লাইক। এখানে দুটি সেন্টেন্স লিখেছি, একটি হচ্ছে ড্যাশ দি রিভার ড্যাশ ফ্রম দি স্কাই। ক্লু লিখেছি ইট লুকস লাইক স্ন্যাক্স। আবার নিচের সেন্টেন্সটি লিখেছি ড্যাশ হি ড্যাশ। ক্লু হচ্ছে হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ হিজ ফাদার, সে তার বাবার মতো জ্ঞানী। একটু খেয়াল করবেন, রিভার কিন্তু দেখা যায়, আকাশ থেকে রিভার দেখা যায়। কেমন দেখা যায়? সাপের মতো দেখা যায়। কিন্তু সে তার বাবার মতো জ্ঞানী, জ্ঞানী তো আর দেখা যায় না। তো যেটি দেখা যায় সেই ক্ষেত্রে ব্যবহার করবেন হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, অর্থাৎ হোয়াট ডাজ দ্য রিভার লুক লাইক ফ্রম দ্য স্কাই। আর যেটা দেখা যায় না সেক্ষেত্রে হবে হোয়াটস ডট ডট লাইক, অর্থাৎ হোয়াটস হি লাইক, সে কেমন। ক্লিয়ার? তাহলে যেটি দেখা যায় সেক্ষেত্রে হচ্ছে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, আর যেটা দেখা যায় না সেক্ষেত্রে হবে হোয়াটস ডট ডট লাইক। আশা করছি ক্লিয়ার। এবারে অ্যাজ ইফ এবং অ্যাজ দো, এর অর্থ হচ্ছে যেন, অর্থাৎ কর্তা কোনো কাজ করে যেন তাকে কোনো কিছুর মতো মনে হয়। অর্থাৎ মানুষের বা যে কারোর কাজ দেখে তাকে কোনো কিছুর মতো কম্পেয়ার করা যায়, কারোর সাথে তুলনা করা যায়, সেক্ষেত্রে অ্যাজ ইফ এবং অ্যাজ দো ব্যবহার হয়। একটু দেখবেন আমি 4টি সেন্টেন্স লিখেছি, আমরা প্রথম সেন্টেন্সটি বুঝে নিই। হি বিহেভস ড্যাশ হি ওয়ার ম্যাড। সে আচরণ করে তাকে পাগলের মতো মনে হয়, সে আচরণ করে তাকে পাগলের মতো মনে হয়। সে আচরণ করে যেন সে সব কিছুই জানে, সে আচরণ করে যেন সে সব কিছু জানে। তাহলে কর্তা কোনো কাজ করে, তার সেই কাজটি দেখে বা তার কথা শুনে অথবা তার আচরণ দেখে মনে হয়, কোনো কিছু মনে হয়, তাকে পাগল মনে হতে পারে, টিচার মনে হতে পারে, তাকে ভালো খেলোয়াড় মনে হতে পারে, সিঙ্গার মনে হতে পারে, অথবা এক কথায় বলতে পারেন যে তাকে কোনো কিছুর মতো মনে হয়। এরকম যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে অ্যাজ ইফ এবং অ্যাজ দো ব্যবহার করবেন, যে কোনোটাই ব্যবহার করা যাবে। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যে কোনোটা ব্যবহার করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে এতগুলা সেন্টেন্স কেন লিখলাম? একটা শর্টকাট বুদ্ধি বলি। শর্টকাট বুদ্ধি হচ্ছে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর একটি শর্টকাট নিয়ম হচ্ছে আগেরটি যদি প্রেজেন্ট টেন্স থাকে, অর্থাৎ গ্যাপের আগের সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে পরবর্তীতে ওয়ার হবে অথবা ভার্বের পাস্ট ফর্ম হবে। মনে রাখবেন, যদি দেখেন
গ্যাপের আগে যে সেন্টেন্সটি রয়েছে সেটি প্রেজেন্ট টেন্সে আছে এবং গ্যাপের পরে ওয়ার আছে অথবা ভার্বের পাস্ট ফর্ম আছে, তাহলে 100% এখানে কি হবে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হবে। ক্লিয়ার? আর যদি দেখেন গ্যাপের আগের শব্দটি পাস্ট টেন্সে আছে এবং গ্যাপের পরের সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্সে আছে, গ্যাপের আগের সেন্টেন্সটি পাস্ট টেন্সে এবং পরেরটা পাস্ট পারফেক্ট টেন্সে, সেক্ষেত্রেও অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হবে। তাহলে আমরা এভাবে বলতে পারি যে গ্যাপের আগের সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে, পরের সেন্টেন্সটি পাস্ট টেন্সে, আর গ্যাপের আগের সেন্টেন্সটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে পরের সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্সে। যদি এরকম কন্ডিশন বুঝে মিলিয়ে যায় সেই ক্ষেত্রে অ্যাজ ইফ এবং অ্যাজ দো ব্যবহার করবেন। তাহলে আমি আবার নিয়মটি বলছি, কর্তা কোনো কাজ করে তাকে কোনো কিছুর মতো মনে হয়, এরকম যদি মনে হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ব্যবহার হবে। গ্যাপের আগে প্রেজেন্ট টেন্স থাকলে পরেরটা পাস্ট টেন্স হবে, আগেরটা পাস্ট টেন্স থাকলে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে। তবে এক্ষেত্রে মনে রাখবেন যে কোনো পার্সনের ক্ষেত্রে কিন্তু ওয়ার ব্যবহার হবে, অর্থাৎ যদি বিভার ব্যবহার করতে হয় যে কোনো পার্সনের ক্ষেত্রে ওয়ার ব্যবহার হবে। ক্লিয়ার? এই এবারে আসুন, যদি দেখেন যে বক্সের মধ্যে ওয়াজ বর্ণ অথবা বি বর্ণ আছে তাহলে আমরা এটা নিশ্চয়ই বুঝেছি, এই যেহেতু এটা পুরাটাই দেওয়া আছে, যে যদি কারোর জন্ম নিয়ে কথা বলে, অর্থাৎ কোথায় জন্মগ্রহণ করেছে, কখন জন্মগ্রহণ করেছে, এরকম যদি বোঝায় সেক্ষেত্রে ওয়াজ বর্ণ বা বি বর্ণ ব্যবহার হয়। তো যদি বক্সের মধ্যে বি বর্ণ থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু ইজ বর্ণ, ওয়াজ বর্ণ বা ওয়ার বর্ণ এরকম হবে, অর্থাৎ বিয়ের পরিবর্তে অ্যামিজার ওয়াজার হবে, তারপরে বর্ণ হবে। এখন প্রশ্ন হচ্ছে কোথায় ব্যবহার করবেন। শর্টকাটে বলে দিই, যদি গ্যাপের পরে দেখেন কোনো স্থান অথবা সময় দেওয়া আছে, গ্যাপের পরে স্থান অথবা সময় যদি দেওয়া থাকে সেক্ষেত্রে ওয়াজ বর্ণ হবে অথবা বি বর্ণ হবে। আবারও বলি, যদি বি বর্ণ দেওয়া থাকে তাহলে বিয়ের পরিবর্তে অ্যামিজার ওয়াজার হবে, এরপরে বর্ণ হবে। একটি উদাহরণ দেখুন, যেমন হি ড্যাশ ইন লন্ডন, তাহলে গ্যাপের পরে কি দেওয়া আছে, একটি স্থানের নাম দেওয়া আছে, অর্থাৎ এখানে নিঃসন্দেহে ওয়াজ বর্ণ হবে। অর্থাৎ গ্যাপের পরে যদি কোনো সময় দেওয়া থাকে অথবা স্থান দেওয়া থাকে সেক্ষেত্রে এই গ্যাপে ওয়াজ বর্ণ হবে। ক্লিয়ার? তো আশা করছি বুঝতে পারছেন। আমরা আলোচনার একদম শেষের দিকে চলে এসেছি, আর অল্প কয়েকটি কথা বলে আজকের আলোচনা শেষ করব। একটু খেয়াল করবেন পরবর্তী, সেটি হচ্ছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। যদি দেখেন এই ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম আছে বক্সের মধ্যে, প্রশ্ন হচ্ছে এদের ব্যবহারটা কি। কর্তার কোনো কাজ করার এখনই উপযুক্ত সময়, অর্থাৎ কোনো কাজ করার এখনই উপযুক্ত সময়, এরকম সেন্স বা অনুভূতি প্রকাশ পাইলে সেক্ষেত্রে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম ব্যবহার হবে। ক্লিয়ার? কোনো কাজ করার এখনই উপযুক্ত সময়, যেমন ড্যাশ ইউ লেফট দি প্লেস, অর্থাৎ এই জায়গা ত্যাগ করার এখনই উপযুক্ত সময়। তোমার ক্ষেত্রে এই জায়গা ত্যাগ করা এখনই উপযুক্ত সময়, সেই ক্ষেত্রে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম ব্যবহার হবে। দেখবেন বক্সের মধ্যে কোনটাই আছে, যদি ইট ইজ টাইম থাকে তাহলে ইট ইজ টাইম ব্যবহার করবেন, যদি ইট ইজ হাই টাইম ব্যবহার করা থাকে বক্সের মধ্যে দেওয়া থাকে তাহলে ইট ইজ হাই টাইম ব্যবহার করবেন। কিন্তু দুটার ব্যবহারটাই কি, যে কর্তার কোনো কাজ করার এখনই উপযুক্ত সময়। এখন প্রশ্ন হচ্ছে যদি বাংলা করতে না পারি, যদি বাংলা করতে না পারেন তাহলে দেখবেন যে গ্যাপের পরে যে সেন্টেন্সটি দেওয়া আছে সেটি পাস্ট টেন্সে দেওয়া আছে। তাহলে যদি দেখেন সেন্টেন্সের শুরুতে গ্যাপ আছে এবং সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে নিঃসন্দেহে এখানে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম ব্যবহার করবেন। ক্লিয়ার? এবারে আসুন, এবারে ইউজ টু। ইউজ টু হচ্ছে অভ্যাসগত কাজ, অভ্যাসগত কাজ। কর্তার অতীতের অভ্যাসগত কোনো কাজ বোঝালে ইউজ টু ব্যবহার হবে। অতীতের অভ্যাসগত কাজ, যে কাজটা সে প্রায়ই করতো অতীতে বা নিয়মিত করতো, সেটা হচ্ছে অভ্যাসগত কাজ। এরকম অভ্যাসগত কাজ বোঝালে ইউজ টু ব্যবহার হয়। কেমন, হি ড্যাশ প্রতিদিন সকালে, সে প্রতিদিন সকালে সমুদ্র সৈকতে যেত, প্রতিদিন সকালে সমুদ্র সৈকতে যেত, এটা তার অভ্যাসগত কাজ। এরকম অভ্যাসগত কাজ বোঝালে ইউজ টু ব্যবহার হবে। অর্থাৎ হি ইউজ টু ভিজিট দি সি বিচ এভরি মর্নিং, সে প্রত্যেক সকালে সমুদ্র সৈকতে বেড়াতে যেত। আশা করছি বুঝতে পেরেছেন। যদি কর্তার অতীতের অভ্যাসগত কোনো কাজ বোঝায় সেক্ষেত্রে ইউজ টু ব্যবহার হবে।
ক্লিয়ার। এবার আসুন নিড। কর্তার কোনো কিছু করা প্রয়োজন, কর্তার কোনো কিছু করা প্রয়োজন বোঝালে নিড ব্যবহার হয়। আমরা লিখেছি আই ড্যাশ বাই সাম বুকস, অর্থাৎ আমার কিছু বই কেনা প্রয়োজন। এক্ষেত্রে আপনি নিড ব্যবহার করতে পারেন অথবা নিড টু ব্যবহার করতে পারেন। এটার দুটার মানই হচ্ছে প্রয়োজন, অর্থাৎ আই নিড বাই সাম বুকস, আমার কিছু বই কেনার প্রয়োজন, অথবা আই নিড টু বাই সাম বুকস, দুটোই ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই, কারণ নিড হচ্ছে মডেল অক্সিলারি। সেক্ষেত্রে নিডও ব্যবহার করা যাবে, আবার নিড টু ব্যবহার করা যাবে, এটাতে কোনো প্রবলেম নেই। তাহলে কর্তার কোনো কিছু প্রয়োজন এরকম বোঝালে নিড অথবা নিড টু ব্যবহার হবে। ক্লিয়ার। এবারে আসুন হোয়াট ইফ। এই হোয়াট ইফ তিনটি ক্ষেত্রে ব্যবহার হয়। কয়টি ক্ষেত্রে? তিনটি ক্ষেত্রে। একটি হচ্ছে কোনো বিষয়ে কর্তার চিন্তা আছে অথবা কোনো কিছু ঘটার আশঙ্কা আছে, এরকম চিন্তা, আশঙ্কা, সম্ভাবনা আছে, এরকম যদি বোঝায় তাহলে হোয়াট ইফ ব্যবহার হবে। কেমন? ড্যাশ ইউ ফেইল ইন দ্য এক্সাম, ফেইল ইন দি এক্সাম। এর অর্থ হচ্ছে যদি তুমি ফেল করো তাহলে কি হবে। বাংলাটি ঠিক এরকম যে যদি তুমি ফেল করো তাহলে কি হবে, এরকম সম্ভাবনা। সম্ভাবনা বোঝালে হোয়াট ইফ ব্যবহার করবেন। হোয়াট ইফ, কোনো কিছুর সম্ভাবনা আছে, আশঙ্কা আছে, ভয় আছে, এরকম বোঝালে হোয়াট ইফ ব্যবহার করবেন। এক্ষেত্রে সহজ বুদ্ধি হচ্ছে, দেখবেন এরকম অ্যাসার্টিভ সেন্টেন্সে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। যদি দেখেন গ্যাপের পরে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া আছে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, তাহলে নিশ্চিত সেখানে হোয়াট ইফ ব্যবহার হবে। আশা করছি বুঝতে পারছেন। অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ লং অ্যাজ, অ্যাজ ফার অ্যাজ, এরকম অ্যাজ সুন অ্যাজ লং অ্যাজ ফার অ্যাজ পসিবল অ্যাজ, এরকম এরকম যদি থাকে এদের অর্থ হচ্ছে যত দূর সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব, যতক্ষণ সম্ভব ততক্ষণ। যত তত বোঝালে অ্যাজ সুন অ্যাজ লং অ্যাজ ফার অ্যাজ, তারপর হচ্ছে অ্যাজ পসিবল অ্যাজ, এরকম এই ফ্রেজগুলো ব্যবহার হয় যত তত বোঝালে। একটু খেয়াল করুন, আমি একটি উদাহরণ দিই। হি উইল ফিনিশ হিজ ওয়ার্ক, সে তার কাজ শেষ করবে ড্যাশ হি ক্যান, অর্থাৎ সে তার কাজ শেষ করবে যত তাড়াতাড়ি সম্ভব, যতক্ষণ সম্ভব, এরকম যত তাড়াতাড়ি, যত দ্রুত, যতক্ষণ ততক্ষণ, এরকম যদি বোঝায় তাহলে অ্যাজ সুন অ্যাজ লং অ্যাজ ফার অ্যাজ পসিবল অ্যাজ এগুলো বসবে। তাহলে আমরা এখানে অ্যাজ সুন অ্যাজ বসালাম। এই ক্ষেত্রে একটা ব্যাপার শর্টকাট বুদ্ধি হচ্ছে, দেখবেন গ্যাপের পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যান কোড থাকবে, গ্যাপের পরে সাবজেক্টের পরে ক্যান কোড থাকবে এবং তারপরে আর কিছু থাকবে না, এরকম শর্টকাটটা প্রায় কাছাকাছি এরকম। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাবেন যে গ্যাপের পরে একটা সাবজেক্ট আছে এবং তারপরে ক্যান কোড আছে কিন্তু তারপরে আর কিছু নেই, এরকম যদি বোঝায় তাহলে অ্যাজ সুন অ্যাজ লং অ্যাজ ফার অ্যাজ পসিবল অ্যাজ এগুলো বসবে। এবারে অ্যাজ সুন অ্যাজের আরও একটি আলাদা নিয়ম রয়েছে, সেটা একটু বলে নিই। কোনো কাজ মানে একটি ঘটনা ঘটা মাত্রই যদি আরেকটা ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজের একটি স্বকীয় নিয়ম রয়েছে। একটি ঘটনা ঘটা মাত্রই যদি আরেকটি ঘটনা ঘটে, সেক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করা যায়। কেমন? ড্যাশ উই রিচড স্টেশন, রিচড দি স্টেশন, দ্য ট্রেন লেফট, ড্যাশ উই রিচড দি স্টেশন দি ট্রেন লেফট, অর্থাৎ আমরা স্টেশনে পৌঁছানো মাত্রই ট্রেনটি ছেড়ে দিল। অর্থাৎ একটি ঘটনা ঘটা মাত্রই যদি এরকম আরেকটি ঘটনা ঘটে, তাহলে এখানে আপনি অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে পারবেন। অ্যাজ সুন অ্যাজ। আরেকটি মজার ব্যাপার হচ্ছে এই গ্যাপটি মাঝখানেও থাকতে পারে। যদি মাঝখানে থাকুক অথবা প্রথমে থাকুক, উভয় দিকের টেন্সটি এক হবে। এটা প্রেজেন্ট টেন্স হলে ওটাও প্রেজেন্ট টেন্স হবে, এটা পাস্ট টেন্স হলে ওটাও পাস্ট টেন্স হবে। যদি উভয় অংশের টেন্স এক হয় তাহলে গ্যাপটি প্রথমে থাকুক অথবা মাঝখানে থাকুক, আপনারা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করবেন। ক্লিয়ার? এবারে আসুন সো দ্যাট।
সো দ্যাট মানে হচ্ছে যাতে, অর্থাৎ কর্তা কোনো কাজ করে যাতে সে কোনো কিছু পায়। মনে রাখবেন আমরা যে কাজগুলো করি প্রত্যেকটা কাজের পেছনে কি থাকে, উদ্দেশ্য থাকে। এই উদ্দেশ্য যখন প্রকাশ পায় তখন সো দ্যাটের ব্যবহার হয়। যেমন দেখুন, হি রিডস মোর ড্যাশ হি ক্যান গেট এ প্লাস। অর্থাৎ কর্তা কোনো উদ্দেশ্যে কোনো কাজ করে এরকম বোঝালে সো দ্যাট ব্যবহার হবে। তাহলে হি রিডস মোর ড্যাশ হি ক্যান গেট এ প্লাস, সে অনেক পড়ে, কেন পড়ে, যাতে করে সে এ প্লাস পায়। এক্ষেত্রে কী হবে, সো দ্যাট। এক্ষেত্রে শর্টকাট একটি নিয়ম মনে রাখতে পারেন যে গ্যাপের পরে ক্যান অথবা কুড থাকবে, গ্যাপের পরে ক্যান অথবা কুড থাকবে। আরেকটি ব্যাপার হচ্ছে লেস্ট। লেস্ট হচ্ছে পাছে ভয় হয়, পাছে ভয় হয়, বা এই ভয়ে যে আমরা যে কাজগুলো করি সেইগুলোর পেছনে একদিকে যেমন একটা উদ্দেশ্য থাকে, পাশাপাশি একটি ভয় থাকে। তো কর্তা কোনো ভয়ে কোনো কাজ করে সেক্ষেত্রে ব্যবহার হবে কি, লেস্ট। যেমন এই উদাহরণটাই যদি আমরা একটু ঘুরিয়ে লিখি, হি রিডস মোর, সে অনেক পড়ে, ড্যাশ হি শুড ফেল, সে অনেক পড়ে, কেন পড়ে, পড়ার ভয়ে, মানে ফেল করার ভয়ে পড়ে। অর্থাৎ বাই চান্স ফেল যদি করে যায়, অর্থাৎ এই ভয়ে যে ফেল হয়, তাহলে এরকম কর্তা কোনো ভয়ে কোনো কাজ করে সেক্ষেত্রে কী ব্যবহার হবে, লেস্ট ব্যবহার হবে। এর শর্টকাট নিয়মটি হচ্ছে গ্যাপের পরে দেখবেন শুড অথবা মাইট আছে, যদি গ্যাপের পরে শুড অথবা মাইট থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে, লেস্ট হবে। আশা করছি ক্লিয়ার। এবারে খুব গুরুত্বপূর্ণ একটি ফ্রেজ, সেটি হচ্ছে ইট আর হচ্ছে দেয়ার। এই দুটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। কী বলা হয়, ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। যদি কখনো দেখেন সাবজেক্টের জায়গায় গ্যাপ আছে তাহলে সেখানে হয় ইট হবে, না হলে দেয়ার হবে। এখন প্রশ্ন হচ্ছে কখন কোনটি হবে। এটা বলার আগে দুটি সেন্টেন্স একটু লিখে খেয়াল করেন। ড্যাশ ইজ এ পেন, আরেকটি হচ্ছে ড্যাশ ইজ এ পেন অন দি ট্রাভেল। আমরা দুটো সেন্টেন্স লিখেছি, একটু খেয়াল করবেন। এখানে ড্যাশ ইজ এ পেন, এখানে লিখেছি ড্যাশ ইজ এ পেন অন দ্য ট্রাভেল। যদি দেখেন কোনো সেন্টেন্সের মধ্যে স্থান আছে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে স্থান থাকে তাহলে সেক্ষেত্রে হবে দেয়ার। অর্থাৎ কোনো জায়গায় কোনো কিছু আছে, কোনো কিছু ছিল এরকম বোঝালে দেয়ার হয়। অর্থাৎ এক্ষেত্রে অবশ্যই সেন্টেন্সের মধ্যে একটি স্থান থাকতে হবে, তাহলে সেক্ষেত্রে কী হবে, দেয়ার হবে। আর যদি সেন্টেন্সের মধ্যে কোনো স্থান না থাকে তাহলে ইট হবে, ইট ইজ এ পেন। ক্লিয়ার। তাহলে কোনো সেন্টেন্সের মধ্যে স্থান থাকলে সেক্ষেত্রে হয় দেয়ার, আর কোনো সেন্টেন্সে যদি স্থান না থাকে সেক্ষেত্রে হবে ইট। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচনা। আশা করি পূর্ণাঙ্গ আলোচনাটি বুঝতে পেরেছেন। এখন এভাবে আপনার বই থেকে প্র্যাকটিস করবেন। এই আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।